Okay, fine. I think we are live now. So, hello everyone. Assalamu alaikum. This is me, Imran Mustafa, uh, from Binary School. I welcome you all to our brand new class. And in today's class, we shall see some practice C program and how to compile a program and how to run a program and what are the data types in C program and what are what is the structure of a C program in details. So in previous class we have already seen the basic structure of a C program where we have seen 6 sections like declaration by description section, then there is link section, then there is global variable declaration section, then there is main section, then there is subprogram section. So in today's class we shall extend our knowledge and also see some practical examples of many C programs. সো গতকালকে যেটা করেছি সেটারই কন্টিনিউশন হচ্ছে আমাদের আজকের ক্লাস। হোপফুলি তোমরা সবাই বাসায় সি প্রোগ্রাম দেখছো এবং সি প্রোগ্রামটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো হয়তো ঘাটাঘাটি করতেছো এবং চ্যাপ্টারটা হয়তো পড়ে ফেলতেছো। আমরা অলরেডি প্রায় মানে হাফ হয়তো শেষ করে ফেলছি, আমাদের আর হাফ বাকি আছে। আর বাকি হাফটার মধ্যে আমরা চেষ্টা করব যে এই সি প্রোগ্রামের আরও যত ডিটেলসের জিনিসপত্র আছে সেই সব জিনিসপত্রগুলো যেন তোমাদেরকে একদম ভালো করে বুঝাই দিতে পারি। সো আমার মনে হয় টাইম ওয়েস্ট না করে আমাদের জাম্প করা উচিত ডিরেক্টলি ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব মেইনলি কি আলোচনা করব সেটা টপিকে চলে যাই, তাহলে বোঝা যাবে ভালো করে। আমাদের যে বেসিক স্ট্রাকচার অফ এ সি প্রোগ্রাম ছিল তোমরা জানো, আমরা গতকালকে সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার সেটা দেখেছি। আমাদের উপরে ডিক্লারেশন সেকশন ছিল, দেন আমাদের লিঙ্ক সেকশন ছিল যেখানে আমরা ইনক্লুড দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র হেডার ফাইলগুলো ইনক্লুড করে নিতাম। দেন আমাদের ছিল আমাদের যেই ডেফিনিশন সেকশন, যে আমরা যদি কোনো কিছু ডিফাইন করতে চাই তাহলে ওই জিনিসগুলো ডিফাইন করে ফেলবো। দেন আমাদের ছিল ডেসক্রিপশন বা আমাদের যে ডিটেল যেটা বলে ইনিশিয়াল আলোচনা সেটা কমেন্ট এবং কমেন্ট দিয়ে ছিল। দেন ছিল লিঙ্ক, দেন ছিল ডেফিনিশন সেকশন, দেন ছিল আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লারেশন সেকশন, দেন ছিল মেইন সেকশন অ্যান্ড দেন ছিল আমাদের সাব প্রোগ্রাম। সো আজকে আমরা ওইটারই একটা পারফেক্ট এক্সাম্পল দেখার চেষ্টা করব। আরেকটা পারফেক্ট এক্সাম্পল দেখব যে এক্সাম্পলে আমরা মোটামুটি এই সি প্রোগ্রামের বা যাবতীয় আরও যদি কোনো ধরনের ভ্যারিয়েশন থাকে সেই ভ্যারিয়েশনগুলো দেখার চেষ্টা করব। সো আমার মনে হয় ডিরেক্টলি একটা এক্সাম্পল থেকে দেখলেই সবচেয়ে বেশি বেটার হয়, তাহলে তোমরা একদম বুঝতে পারো না যে। চলো আমরা তাহলে কোড শুরু করি। একদম কোড দিয়ে শুরু করলে ভালো করে বোঝা যাবে যে আসলে একটা কোড কিভাবে কাজ করে। ওকে, সো আমি এখানে যদি কোডটা ওপেন করার চেষ্টা করি দেখা যাচ্ছে কিনা আমি দেখি। আমরা ভিএস কোডেও কোড করতে পারি বা বিভিন্ন জায়গায় কোড করতে পারি। তোমাদের বলছিলাম যে আমরা চেষ্টা করব যারা উইন্ডোজে কোড করার চেষ্টা করি তারা হচ্ছে কোড ব্লকস নামে যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যার দিয়ে আমরা কোড করার চেষ্টা করব। কোড ব্লকস নামে একটা সফটওয়্যার আছে, আমি তোমাদেরকে বলেছিলাম। ওই কোড ব্লকস সফটওয়্যারটা দিয়ে যদি তোমরা কোড করার চেষ্টা করো তাহলে হয়তো এরকম কিছু একটা পাবা। আমি যদি কোড ব্লকসটা আবার দেখাই দিই শুরু থেকে, গুগলে সার্চ করবা কোড ব্লকস, তারপর ডাউনলোডসে ক্লিক করবা। ডাউনলোডসে ক্লিক করলে এখানে দেখো ডাউনলোড বাইনারি রিলিজ নামে একটা অপশন আছে। এই ডাউনলোড বাইনারি রিলিজে যাবা, এখানে গিয়ে দেখবা যে উইন্ডোজের জন্য অনেকগুলো ভার্সন আছে, অনেকগুলো ভার্সন এখানে লেখা আছে, ঠিক আছে। সো এই সবগুলো ভার্সন তোমার দরকার নেই, জাস্ট যেটাতে আমাদের মিন জিডাব্লিউ দেওয়া আছে, এই মিন জিডাব্লিউ সহ যে ভার্সনটা এই অ্যাপটা তুমি ডাউনলোড করবা। এখানে ফস হাবের লিঙ্ক এবং sourceforge.net দুইটা লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটাতে গিয়ে তুমি ডাউনলোড করে নিবা। ডাউনলোড করে নেওয়ার পর তোমার যে নর্মাল ইনস্টলেশন আছে উইন্ডোজের, তোমার সফটওয়্যার ইনস্টল করো বা তুমি গেম ইনস্টল করো সেরকম গেম ইনস্টলের মতো এটা ইনস্টল করা যাবে। ইনস্টল করার পর এখন কথা হচ্ছে ভাইয়া দেখো এখানে অনেকগুলো ভার্সন ছিল, যদি খেয়াল করে এখানে অনেকগুলো ভার্সন ছিল কোড ব্লকসের, তোমার 20.3 এর অনেকগুলো ভার্সন ছিল। আমি কেন মিন জিডাব্লিউটা সহ বললাম, কারণ কোড ব্লকস যদি তোমাদের মনে থাকে, কোড ব্লকস আমি কি বলছিলাম, কোড ব্লকস হচ্ছে একটা আইডিই। কোড ব্লকস ইটসেলফ ইজ অ্যান আইডিই। আইডিই দিয়ে কি করা হয়, আইডিই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, একটা সফটওয়্যার, একটা অ্যাপ। বাট সেই অ্যাপের মধ্যে তোমার কি লাগবে, কম্পাইলার লাগে। তুমি যখন সি প্রোগ্রাম লেখো সেই প্রোগ্রামটাকে কম্পাইল করতে হয়, কম্পাইল করে তোমার কম্পিউটারের ভাষায় অনুবাদ করতে হয়, তারপর সেটা রান করে।
এক্সিকিউটেবল ফাইল হবে, ঠিক না? মনে আছে না তোমাদের? তো এই যে একটা সি প্রোগ্রামকে তুমি কি করলা, এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করবা, এটা কে করবে? এটা করবে কম্পাইলার। সো একটা হচ্ছে সফটওয়্যার, যেটা কোড ব্লকস নামে সফটওয়্যার আছে, আর আরেকটা হচ্ছে কম্পাইলার, যেটা দিয়ে কম্পাইল করা যায়। এখন কম্পাইলার অনেক ধরনের কম্পাইলার আছে, জিসিসি কম্পাইলার আছে, এখানে মিন জিডাব্লিউ কম্পাইলার আছে, তারপর জি প্লাস প্লাস কম্পাইলার আছে, এরকম অনেক ধরনের ক্ল্যাং নামে কম্পাইলার আছে, অনেক ধরনের কম্পাইলার আছে। সো তোমরা নর্মালি সবচেয়ে বেশি ইউজ করা হয় কোড বক্সের সাথে মিন জিডাব্লিউ যেই কম্পাইলারটা আছে সেটা। তো এটা হচ্ছে মিন জিডাব্লিউটা হচ্ছে একটা কম্পাইলার, এটা কম্পাইল করে। তুমি কোড লিখলেই তো আর রান করবে না ডিরেক্টলি, তোমার ওই কোডটাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করা লাগবে। তো এই কনভার্টটা করে কে? কম্পাইলার। কম্পাইলার, কোন কম্পাইলার ইউজ করবো? তুমি চাইলে অনেক ধরনের কম্পাইলার ইউজ করতে পারবা, এখানে মিন জিডাব্লিউ নামে একটা কম্পাইলার ইউজ করা হয়। সো তুমি যখন এই যে এই ভার্সনটা ডাউনলোড করবা, কোড ব্লকস 20.03 মিন জিডাব্লিউ 32 বিট সেটআপ ডট ইএক্সি, এটা ইনস্টল করার সময় তোমার মিন জিডাব্লিউ কম্পাইলারটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা বিল্ড করতে পারবে না, কোনো একটা প্রোগ্রামকে বিল্ড করতে পারবে না, রান করতে পারবে না। শুধু কোড লিখলে তো হবে না, এটাকে রান করতে হবে, কম্পাইল করতে হবে। তো ওই জিনিসটা এখানে হয় না, বুঝতে পারছো? আবার অনেকে যেটা করে যে ভাইয়া আমি কোড বক্সে কোড লিখবো না। কোড বক্স কি? একটা সফটওয়্যার। যেরকম আমি যদি দেখো, আমি যদি ভিএস কোড ওপেন করি, আমার এখানে ভিএস কোড আছে, বা আমার এখানে সাবলাইম টেক্সট নামে একটা অ্যাপ আছে, সাবলাইম টেক্সট। এই যে আমি এই অ্যাপটা যদি ওপেন করি, তাহলে এই অ্যাপের মধ্যেও কি আমি অনেক কিছু লেখালেখি করতে পারবো, ঠিক আছে? আমি এই অ্যাপেও কিন্তু সি প্রোগ্রাম লিখতে পারবো, বাট এটাকে কম্পাইল করার জন্য আমার কম্পাইলার দরকার হবে। তো তুমি যখন কোড ব্লকসটা ইনস্টল করো, তখন কোড ব্লকসের সাথেই তোমার যে কম্পাইলার আছে সেই কম্পাইলারটা ডাউনলোড হয়ে যায়। দেন তুমি এটাকে কি করো? ইনস্টল করে ফেলো, এবং সেই কোড ব্লকসে তুমি কি করতে পারো? একটা কোড ব্লকস এই অ্যাপের মধ্যেই, এই কোড ব্লকস এই অ্যাপটার মধ্যেই তুমি কোড লিখতে পারো, ঠিক আছে? কোড তুমি রাইট করতে পারবা, প্লাস কোডকে কম্পাইলও করতে পারবা। দুইটা জিনিসই করা যায়, বুঝতে পারছো? আর যদি তুমি আমার মতো, যেমন আমার এখানে ভিএস কোড অ্যাপ আছে, হ্যাঁ, ভিএস কোড নামে একটা অ্যাপ আছে, অথবা আমার কাছে সাবলাইম টেক্সট নামে একটা অ্যাপ আছে। সো এই অ্যাপগুলো কি হয়? এই অ্যাপগুলোতে তুমি জাস্ট কোড লিখতে পারবা, তুমি জাস্ট কোড রাইট করতে পারবা, কম্পাইল করতে পারবা না। কম্পাইল করতে হলে তোমাকে আলাদা করে গিয়ে কম্পাইল করা লাগে। এখন কিছু এক্সটেনশন মানে আবিষ্কার হয়েছে, নতুন কিছু এক্সটেনশন আসছে, বিভিন্ন ধরনের এক্সটেনশন আসছে। ও এক্সটেনশনগুলোকে ইউজ করে তুমি যদি ইউজ করো, তুমি এই সাবলাইম টেক্সট বা ভিএস কোডের মধ্যেই কোডকে কম্পাইল এবং রান দুইটাই করতে পারবা। কম্পাইল প্লাস রান এবং কোড রাইট, কম্পাইল প্লাস হচ্ছে রান, এই তিনটা কাজই তুমি করতে পারবা। এখন নতুন কিছু এক্সটেনশন আবিষ্কার হয়েছে, যেটা দিয়ে ভিএস কোড, সাবলাইম টেক্সট, তারপর অ্যাটম, এই ধরনের টেক্সট এডিটরের মধ্যে ওই এক্সটেনশনটা অ্যাড করে ডিরেক্টলি টেক্সট এডিটর ওই সফটওয়্যারটা থেকেই কোডকে রান এবং কম্পাইল করা যায়। বাট বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে কোড ব্লকস। ওকে, সো কোড ব্লকস হচ্ছে একটা সফটওয়্যার ভাইয়া, যে সফটওয়্যারের মধ্যে তুমি ওই মিন জিডাব্লিউ ভার্সনটা ডাউনলোড করো, যাতে কোড ব্লক সফটওয়্যারটা এবং তার সাথে কম্পাইলারটা একসাথে ডাউনলোড হয়ে যায়। দেন তুমি যখন ইনস্টল করবা, তুমি সেই কোড ব্লকসে তুমি কোড লিখতেও পারবা, এবং সেই কোডটা কম্পাইলও করতে পারবা, এবং সাথে সাথে কোডটা তুমি রানও করতে পারবা, বুঝতে পারছো? সো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। বাট এরপরও পাশাপাশি যেটা বললাম, যে আমাদের ভিএস কোড, সাবলাইম টেক্সট, এই অ্যাপগুলো তুমি ইউজ করতে পারো। ইভেন তোমাদের পিসির মধ্যে যে নোটপ্যাড সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যার দিয়েও তুমি চাইলে সি কোড লিখতে পারবা, সি কোড রাইট করতে পারবা, কিন্তু কম্পাইল করা যাবে না। কম্পাইল করতে হলে কি করা লাগবে? তুমি যদি কম্পাইল করতে চাও, তোমাকে সিএমডির সাহায্য নিতে হবে। সিএমডি কে বলা হয় কমান্ড লাইন প্রম্পট। এটার নাম শুনছো কিনা? সিএমডি, কমান্ড লাইন প্রম্পট। তুমি তোমার উইন্ডোজ কম্পিউটারে, তুমি যদি উইন্ডোজ একটা বাটন আছে, দেখো উইন্ডোজ আইকনে একটা বাটন আছে, উইন্ডোজ বাটন প্লাস ক্যাপিটাল আর, এটা প্রেস করো, এই বাটনটা প্রেস করো, তাহলে তোমার যেটা হবে,
রান ওপেন হবে, রান ওপেন হবে, ঠিক আছে। রান ওপেন হলে ওই জায়গার মধ্যে তুমি যদি সিএমডি লেখো, সিএমডি লিখে এন্টার চাপো, সিএমডি লিখে এন্টার চাপো, তাহলে তোমার সিএমডি নামে একটা কমান্ড লাইন প্রম্পট সিএমডি ওপেন হবে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে সিএমডি ওপেন হবে, সিএমডি ওপেন হবে, আর সেই সিএমডির মধ্যে তুমি যে কোনো ধরনের কাজগুলো করতে পারবা। এখন তো আমাদের আধুনিক কম্পিউটারে আমরা কি মাউস দিয়ে সব কাজ করি না, ক্লিক করে ক্লো করে ওপেন করি, বাট সিএমডি হচ্ছে এমন একটা টুল, কমান্ড লাইন টুল, যেই টুল দিয়ে তুমি লিখে লিখে সব কাজ করতে পারবা। যেমন আমার ম্যাক ওএস এর জন্য সিএমডি হচ্ছে টার্মিনাল, এই যে দেখছো, এটা হচ্ছে আমার ম্যাক ওএস এর জন্য, আমি একটু জুম করি, ম্যাক ওএস এর জন্য হচ্ছে টার্মিনাল বা কমান্ড লাইন প্রম্পট। এখানে আমি চাইলে আমি সব কাজ করতে পারবো, ঠিক আছে। যেমন আমি যদি এলএস দিই, আমি কোথায় আছি, আমি কোন ফোল্ডারে আছি, সেই জিনিসগুলো আমি পেয়ে যাব, বুঝছো। সো আমাদের সিএমডিটা হচ্ছে এটা, কমান্ড লাইন প্রম্পট হচ্ছে এটা টার্মিনাল। সো আমি চাইলে টার্মিনাল দিয়েও যে কোনো, টার্মিনাল দিয়ে যে কোনো ফোল্ডারে যাইতে পারবো, এবং সেই ফোল্ডারে কি কি আছে, এই যে দেখো, আমি এলএস যখন প্রেস করি, জুম করি, আমি যখন এলএস আমি ক্লিয়ার করে নিই, এলএস মানে লিস্ট, আমি যে ফোল্ডারে আছি, কোন ফোল্ডারে আছি, এই যে ইমরানস ম্যাকবুক প্রো, একদম রুট ফোল্ডারে আছে, এই যে রুট, এই সাইনটার নাম হচ্ছে রুট, টিল্ডে সাইন। সো এই ফোল্ডারে কি কি আছে, এলএস দিলে লিস্ট হয়ে যাবে সবগুলো। এই যে আমার হচ্ছে এখানে 10ms এর জন্য একটা ফোল্ডার আছে, আমার নিজের গুগল ড্রাইভের একটা ফোল্ডার আছে, অ্যাপ্লিকেশনের ফোল্ডার আছে। সো কি কি ফোল্ডার আছে সবগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে, বুঝছো। সো আমি এখানে গিয়ে যে কোনো ফোল্ডারে যেতে পারবো চাইলে। সিডি আমি যদি দেই যে 10ms, সিডি দিয়ে আমি যদি 10ms দেই, তাহলে 10ms ফোল্ডারে চলে গেছি, এই দেখো 10ms ফোল্ডার লেখা আছে 10ms। এখন যদি আমি এলএস দিই, তাহলে 10ms ফোল্ডারে কি কি আছে সেই সবগুলো জিনিস পাওয়া যাবে। এই যে a.out আছে, demo.c আছে, ইমরান নামে একটা ফোল্ডার আছে। তো আমি চাইলে এইভাবে যে কোনো জায়গায় মুভ করতে পারি, যে কোনো ফাইল ওপেন করতে পারি, সবগুলো কাজ চাইলে সিএমডি দিয়ে করা যায়। সো আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি আমার ম্যাকবুকে অলরেডি সি++ এর জন্য একটা কম্পাইলার ইনস্টল করা আছে, সেটা কি জিসিসি বা G++। জিসিসি এটা হচ্ছে একটা, জিসিসি হচ্ছে তোমার তোমার সি প্রোগ্রামকে কম্পাইল করার জন্য একটা কম্পাইলার। তো আমি যদি জিসিসি দিয়ে ভার্সন দেই, তার মানে আমার কম্পিউটারে কোন কম্পাইলারটা জিসিসিটা ইনস্টল করা আছে সেটা দেখতে পারবো আমি। দেখো এই যে এখানে কিছু ইনফরমেশন আসছে, অ্যাপল ক্ল্যাং ভার্সন 14.0.0, ঠিক আছে। এবং এখানে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিছে, ইনস্টলেশন ডিরেক্টরি কোথায় ইনস্টল করা আছে, থ্রেড মডেল, তারপর টার্গেট কি, ARM64, অ্যাপেল ডারউইন এবং অ্যাপেল ক্ল্যাং। তার মানে আমার কম্পিউটারে জিসিসি বা সি প্রোগ্রামকে কম্পাইল করার জন্য যেই কম্পাইলারটা আছে সেটার নাম হচ্ছে অ্যাপেল ক্ল্যাং ভার্সন এটা। যদি তোমাদের সিএমডিতে, তোমরা যখন সিএমডি ওপেন করবা উইন্ডোজের, কিভাবে ওপেন করবা আমি লিখে দিছি, ওই সিএমডি যখন ওপেন করবা ওখানে যদি জিসিসি ভার্সন কথাটা লেখো, তাহলে অন্য কিছু আসতে পারে। যদি কিছু ইনস্টল করা না থাকে তাহলে লেখা থাকবে নট ফাউন্ড। তোমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে যে জিসিসি কম্পাইলার ইনস্টলেশন অন উইন্ডোজ। এটা সার্চ করলে তুমি জিসিসি কিভাবে ইনস্টল করা যায়, এই যে min.gw, দেখো আমি যদি এখানে যাই, এখানে আমাকে নিয়ে যাবে min.gw তে, ঠিক আছে। এখানে আমাকে নিয়ে যাবে হচ্ছে min.gw, দেখছো এই যে min.gw, ঠিক আছে, ডাউনলোড min.gw। সো আমি এখানে যদি যাই তাহলে আমার এখানে আলাদা করে আবার min.gw ডাউনলোড করা লাগবে। সো min.gw আমি বলছিলাম না, কোড বক্সের সাথে অটোমেটিক করে দেওয়া থাকে ওই জায়গায়, সো এটা আলাদা করে ডাউনলোড করা লাগবে না। সো যদি তুমি কোড বক্সে কোড করতে না চাও, শুধু কম্পাইলারটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবা এখান থেকে, ডাউনলোড করে নর্মাল ইনস্টলেশনের মতো। তারপর তুমি তোমার নোটপ্যাড বা সাবলাইম টেক্সট বা ভিএস কোড যেখানে আছে সেখানে কোড লিখবা, আর এই জিসিসি দিয়ে min.gw কম্পাইলারটা দিয়ে তুমি কম্পাইল করে ফেলবা। সো এটা আমি দেখাই দেবো আজকে, ঠিক আছে, ফাইন। সো এভাবে তুমি চাইলে একটা সি প্রোগ্রামকে রান করতে পারো এবং বিল্ড করতে পারো। সো একটা সি প্রোগ্রাম প্রথমে লিখতে হবে, তারপর সেটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য .c দিয়ে আমি লিখে দিই স্টেপগুলো কি কি।
একটা প্রোগ্রাম লেখার কি কি স্টেপ আছে সেই জিনিসগুলো আমি বলে দিই। একটা সি প্রোগ্রাম কিভাবে লিখবা, হাউ টু রাইট অ্যান্ড কম্পাইল অ্যান্ড রান এ সি প্রোগ্রাম, কিভাবে লিখবো, কোথায় লিখবো। এখন একটা ওয়ে হতে পারে তুমি তোমার উইন্ডোজ কম্পিউটারে কি করবা, তুমি কোড ব্লকস উইথ MinGW ডাউনলোড করলা, ঠিক আছে, MinGW তুমি ডাউনলোড করে ফেললা, দেন সেটা ওপেন করে তুমি কোড ব্লকস ইনস্টল কি করলা, কোড ব্লকস প্লাস কম্পাইলার দুটো ইনস্টল করা লাগবে। এরপর তুমি একটা কোড লিখবা, তুমি কোড ব্লকস ওপেন করলা, দেন তুমি কি করবা, সেই কোড ব্লকসে নিউ এমটি ফাইল নামে একটা ফাইল ওপেন করবা। তারপর সেই ফাইলের মধ্যে তুমি কিছু কোড লিখবা, সাম সি কোডস, কিছু কোড লিখবা, দেন তুমি সেই সি কোডটা সেভ করবা, সেভ এসে গিয়ে কি নামে সেভ করবা, যে কোনো একটা নাম, এনি নেম, যে কোনো একটা নাম দিবা, এবং নামের শেষে অবশ্যই মনে রাখতে হবে .c দিয়ে সেভ করতে হবে, মাস্ট। .c দিয়ে নাম তুমি কোডটা সেভ করবা। সেভ করার পর কি করবা, সেভ করার পর ভাইয়া তুমি বিল্ড অ্যান্ড রান নামে একটা অপশন আছে, কোড ব্লকসে। যদি তোমার কম্পাইলারটা ভালো করে ইনস্টল করা থাকে, এই অপশনটা থাকবে উপরে, তুমি বিল্ড অ্যান্ড রান এই অপশনটাতে ক্লিক করবা, তাহলেই তোমার প্রোগ্রামটা কম্পাইল প্লাস রান হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে উইন্ডোজে। অল্টারনেটিভ একটা ভার্সন, যেটা হচ্ছে কি, তুমি যে কোনো একটা টেক্সট এডিটরে, অল্টারনেটিভ ভার্সন কি, যে কোনো একটা টেক্সট এডিটর ওপেন করবা। টেক্সট এডিটরের মধ্যে কি আছে, সাবলাইম টেক্সট থাকতে পারে বা নোটপ্যাড থাকতে পারে, যে কোনো কিছু ওপেন করলা। ওপেন করার পর আমি দেখাই দিব, ওপেন করার পর সেখানে তুমি কোড লিখবা, সাম সি কোড, কিছু কোড লিখলা। কিছু কোড লেখার পর কিছু কোড লেখার পর তুমি এটাকে সেভ করবা, সেভ এস, কিছু নাম দিয়ে, সাম নেম, কিছু একটা নাম দিয়ে সেভ করবা। কি নাম, তোমার যেটা ইচ্ছা সেটা, যে নাম ইচ্ছা সেটা, এনি নেম দিলা, .c সেভ করবা। সেভ করার পর তুমি কমান্ড লাইন প্রম্পট সিএমডি ওপেন করবা, সিএমডি ওপেন করে নেভিগেট টু যে ফোল্ডারে তুমি সেভ করছো, সেম ফোল্ডার that you saved the program into, মানে তুমি যে ফোল্ডারে ফাইলটা সেভ করছো, সি ফাইলটা, ওই ফোল্ডারে যাবা, সিএমডি দিয়ে ওপেন করে নেভিগেট করে ওই যে এলএস দিয়ে সিডি দিয়ে ওই ফোল্ডারে যাবা। ওই ফোল্ডারে যাওয়ার পর তুমি লিখবা, কিছু কমান্ড লিখতে হবে। প্রথম কমান্ড হচ্ছে জিসিসি লিখে তুমি ওই ফাইলটার নাম লিখবা, ঠিক আছে। তোমার যে ফাইলটার নাম ছিল কি, এনি নেম .c, এটা লিখবা। জিসিসি দিয়ে এনি নেম .c লিখলে তোমার কোডটা কম্পাইল হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো এরর থাকে তাহলে ও এখানে এরর দেখাবে, ঠিক আছে, এরর শো করবে যদি কোনো এরর থাকে। আর যদি এরর শো না করে তাহলে একটা ফাইল তৈরি হবে, এ নিউ ফাইল নেমড তোমার হচ্ছে a.out ক্রিয়েটেড, একটা নতুন ফাইল তৈরি হবে, এবং এই ফাইলটা হচ্ছে একটা বাইনারি ফাইল। তুমি যখন এই ফাইলটা, বা এক্সিকিউটেবল ফাইল বলতে পারো, এক্সিকিউটেবল ফাইল বললে আমার মনে হয় ভালো, এক্সিকিউটেবল ফাইল, ঠিক আছে। এই ফাইলটা তুমি সিএমডি দিয়ে ওপেন করবা, সিএমডি ওপেন ইউজিং সিএমডি ওপেন করবা। ওপেন করলে তোমার প্রোগ্রামটা রান হবে।
তোমার যে প্রোগ্রামটা তুমি লিখছো প্রোগ্রামটা রান হবে, শেষ। বুঝতে পারছো? ইভেন আরেকটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ সেটা হচ্ছে অ্যাপ দিয়ে। অ্যান্ড্রয়েডে এরকম অনেক অ্যাপ পাওয়া যায়। অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েও, ইউজিং অ্যান্ড্রয়েড অ্যাপ তুমি সি প্রোগ্রাম লিখতেও পারবা, রানও করতে পারবা। রাইট প্লাস কম্পাইল প্লাস রান সবই করতে পারবো। আমি দেখাই দেবো না, হ্যাঁ, আমি আমার ফোনে দেখাই দেবো কিভাবে অ্যান্ড্রয়েডে করা যায়। ইভেন আরেকটা অল্টারনেটিভ হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপও হতে পারে বা আইওএস অ্যাপও হতে পারে, ঠিক আছে? আইওএস মানে আইফোনের জন্য যে অ্যাপ আছে, আইওএস অ্যাপেও তুমি করতে পারবে। আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে ধরো ম্যাক ওএস দিয়ে, ম্যাক ওএস বা আমার ম্যাকবুক দিয়ে কিভাবে আমি একটা কোড রান করবো সেটা দেখাই দেবো। ওকে ফাইন, তাহলে চলো আমরা আমাদের সেই অ্যাপটাতে চলে যাই, কোডে চলে যাই, কোড কিভাবে করা যায়। তো এটা তো হচ্ছে আমার তোমার হচ্ছে টার্মিনাল আমার দরকার নেই। আমি চলে যাই এখানে, নতুন একটা ফাইল তৈরি করি সাবলাইম টেক্সটে, নিউ ফাইল। এবং এই ফাইলটা একটা বেসিক কোড মনে আছে, ফার্স্টে কমেন্ট, দিস ইজ আওয়ার বেসিক সি প্রোগ্রাম এক্সাম্পল। এভাবে ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট বোঝায় না, মনে আছে না? ডেসক্রিপশন সেকশনে যে আমরা এভাবে ডাবল কোটেশন দিয়ে বুঝাই, কমেন্ট আউট বুঝাই যে কিভাবে কমেন্ট করা লাগে। অথবা এটা সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট কিভাবে নিয়ম ছিল মনে আছে? স্টার, যে দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট। এভাবে একাধিক লাইনে থাকলে এটা তুমি এভাবে লিখতে পারো, ঠিক আছে? যে একটা স্ল্যাশ দিয়ে স্টার আর একটা স্টার দিয়ে স্ল্যাশ, তার মাঝখানে একাধিক লাইনের তোমার যদি কোনো কোড থাকে তুমি সেই কোডগুলো একাধিক লাইনে এখানে লিখতে পারবে। এটাকে আমরা বলেছিলাম আমাদের এটা হচ্ছে ডিক্লারেশন সেকশন, যেখানে আমরা ডিক্লেয়ার করি যে আমাদের প্রোগ্রামে কিছু কথা থাকলে আগে থেকে মনে রাখতে চাইলে এই জিনিসগুলো আমরা এখানে বলে দিই, রাইট? সো এটা ছিল আমাদের ডিক্লারেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন, এরপর আমাদের ছিল লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনে আমরা কি করি, কোনো একটা ফাইলকে আমার এই প্রোগ্রামের সাথে লিঙ্ক করে দিই। যেমন আমরা গতকালকে দেখেছিলাম ইনক্লুড stdio.h, এই ফাইলটা কি করে, stdio.h এটা একটা ফাইলের নাম। এই ফাইলটা তোমার সি প্রোগ্রামের সাথে ইনপুট আউটপুট নেওয়ার জন্য যেই ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলো এই stdio.h এ লেখা আছে। এই ফাংশনটার মধ্যে লেখা আছে যে কিভাবে কোন ফাংশনটা ক্লিক করলে, যেমন স্ক্যানএফ ইউজ করলে, একটা ফাংশন ইউজ করলে ইনপুট নেওয়া যায়। প্রিন্টএফ একটা ফাংশন আছে যে ফাংশনটা ইউজ করলে আউটপুটে কোনো কিছু শো করা যায়। ওই ফাংশনগুলো কিভাবে কাজ করবে ওই জিনিসগুলো আমার stdio.h ফাইলে লিখা আছে, বুঝছো? সো এই জন্য যেহেতু অলরেডি লেখা আছে বিল্ট ইন, আমাকে আর নতুন করে লিখতে হবে না, আমি জাস্ট ফাংশনটা ইউজ করলে আমার কাজ হয়ে যাবে। এই জন্য আমি ফাইলটাকে ইনক্লুড করে নিলাম। আরো অনেক ধরনের ফাইল আছে, যেমন আমি গতকালকে তোমাদের বলছিলাম যে ইনক্লুড math.h নামে একটা ফাইল আছে, যে ফাইলের মধ্যে কি তোমার ম্যাথমেটিক্যাল যে সকল অপারেশনগুলো আছে, পাওয়ার বের করা, স্কোয়ার রুট বের করা, ওই সকল অপারেশনগুলো ফাংশন আকারে লিখে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে লিঙ্ক সেকশন। এরপর ছিল ডেফিনিশন সেকশন। ডেফিনিশন সেকশনে কোনো কিছু আমরা ডিফাইন করতে চাইলে এখানে লিখে দিই, যেমন হ্যাশ ডিফাইন, যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা যদি বলি যে ডিফাইন দিয়ে কি বলা যায়, আমরা বলছিলাম যে আমাদের আইসিটি কোর্সের প্রাইস, ঠিক আছে, আইসিটি কোর্স প্রাইস আমি বলছিলাম এটাকে আমি সেভ করে রাখবো। তো আমি যদি হ্যাশ ডিফাইন বা ডিফাইন আইসিটি কোর্স প্রাইস এই কথাটা লিখি, আইসিটি কোর্স প্রাইস, এবং ইকুয়াল টু দিয়ে এটা একটা মান দিয়ে দিই 1250 টাকা, তাহলে এখানে কি হলো, ডিফাইন হয়ে গেল। যখনই আমি আইসিটি কোর্স প্রাইস কথাটা লিখবো তখন অটোমেটিক ওই জায়গাটা 1250 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এটা হচ্ছে ডেফিনিশন সেকশন ছিল। এখানে আরো তুমি অনেক কিছু ডিফাইন করতে পারো, সমস্যা নেই। এরপর আমাদের ছিল হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ডিক্লারেশন সেকশন মানে তুমি এমন একটা ভ্যারিয়েবল যেটাকে সবাই চিনবে, দুনিয়ার সবাই বলতে নিচে এই প্রোগ্রামে যত জায়গায় আমি ওই নামটা ইউজ করব সবাই শুধু একজন নামেই চিনবে, অনেকটা ডিফাইনের মতো। সো আমি যদি ইন্টিজার লিখি, একটা ভ্যারিয়েবল, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা,
ইন্টিজার দিয়ে আমি যদি লিখি যে আমার বয়স এইজ, ঠিক আছে, বা আমার ডেট অফ বার্থ ডিওবি, ইন্ট ডেট অফ বার্থ হচ্ছে আমার 1995 সাল, আমি এটা লিখে দিলাম। তো আমি যখনই ডিওবি লিখবো বা মাই ডিওবি লিখবো, তখন 1995 দিয়ে এই মাই ডিওবিটা রিপ্লেস হয়ে যাবে ডেট অফ বার্থ। ওকে, এটা হচ্ছে গ্লোবাল, সারা দুনিয়ার মানুষ, নিচে যত প্রোগ্রামের আমি অংশ লিখবো সবাই মাই ডিওবিকে চিনবে। এবং এগুলো হচ্ছে এটা বলছিলাম, তাহলে এটা গ্লোবাল ডিক্লারেশন সেকশন। উপরটা ছিল হচ্ছে ডেফিনেশন সেকশন, এগুলো ছিল হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন, আর এটা ছিল হচ্ছে আমাদের ডকুমেন্টেশন সেকশন। দিস ইজ, আমি লিখে দিই, দিস ইজ এ পার্ট অফ ডকুমেন্টেশন, দিস ইজ এ পার্ট অফ ডকুমেন্টেশন। ঠিক আছে, গ্লোবাল ডিক্লারেশন শেষ। এরপর আমরা বলছিলাম যে আমাদের মেইন নামে একটা কাজ থাকে, ওটা হচ্ছে আমাদের মেইন। তো ইন্ট মেইন নামে একটা ফাংশন আছে, এটাই হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামের মেইন। পুরো প্রোগ্রামের কাজ শুরু হয় মেইন থেকে, এবং মেইনটা এভাবে লেখা হয়। ইন্টিজার কেন লিখছি, কারণ আছে। মেইন হচ্ছে একটা ফাংশন, কিভাবে বুঝলাম, এই যে ফাংশনের নামের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকে, এবং ফাংশনের কাজ ভিতরে তো অনেক কিছু কাজ লেখা থাকে। ফাংশন মানে কি, একটা মেশিন, যে মেশিনের ভিতরে অনেক কাজ হয়। তো এই মেইনের ভিতরে আমাদের যা যা কাজ চাই সেগুলো লিখে রাখবো। সো এই ফাংশনটা বোঝানোর জন্য এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে লিখে রাখতে হয় আমি কি কি কাজ চাই। এবার ভিতরে তুমি তোমার যত লাইন, 1000 লাইনের কোড ইচ্ছা লিখতে পারবা। এটা হচ্ছে আমাদের মেইন সেকশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন সেকশন। অ্যান্ড ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে হয়তো কিছু এক্সট্রা অংশ থাকতে পারে, যেটাকে আমরা বলি সাব সেকশন, সাব প্রোগ্রাম সেকশন। ঠিক আছে, সাব প্রোগ্রাম সেকশন নামে আরেকটা প্রোগ্রাম অংশ থাকে, যেখানে তুমি অন্যান্য ফাংশন তোমার নিজস্ব বানানো ফাংশন ইউজ করতে পারো। এটা ছিল আমাদের একটা বেসিক স্ট্রাকচার। একটা কোড লিখছি, এখানে কিছু শো করি নাই না, আমি একটা কিছু লেখা শো করি, তাহলে বোঝা যাবে যে এটা কাজ করতেছে। আমি প্রিন্টএফ ফাংশনটা ইউজ করি, প্রিন্টএফ, ভিতরে ডাবল কোটেশন দিয়ে লিখবো হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ। এবং লাস্টে জানি প্রতিটা লাইন শেষে, সি প্রোগ্রামের স্ট্রাকচার হচ্ছে প্রতিটা লাইন শেষে তোমাকে একটা সেমিকোলন দিতে হয়। ঠিক আছে, হাউ আর ইউ, এই কথাটা লিখবো। তারপর আমি লিখবো যে স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে আমি কিছু ইনপুট নিতে যাচ্ছি, এবং আমি চাচ্ছি ওর থেকে নিব হচ্ছে লাইক এরকম যে তোমার বয়স কত, হাউ আর ইউ লেখা ভাসবে। তারপর আমি আরেকটা লাইন লিখি, আরেকটা প্রিন্টএফ, যে এন্টার কারেন্ট ইয়ার, ইন্টার কারেন্ট ইয়ার। ঠিক আছে, মানে এখন কারেন্ট কত বছর সেটা এন্টার করো, চাপো, এর লেখাটা শো করবে, এবং এটা নিউ লাইনে শো করবে। সো ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নতুন লাইন। ঠিক আছে, এটা এন্টার করবে, এবং এটা এন্টার করলে স্ক্যানএফ দিয়ে আমি সেই মানটাকে ইনপুট নিব, %d, %d মানে হচ্ছে একটা ডেসিমাল টাইপের সংখ্যা ইনপুট নাও। %d মানে এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, কোন ধরনের সংখ্যা তুমি ইনপুট নিচ্ছ এটা বলে দেয়া। ঠিক আছে, %d নিয়ে তুমি % কোথায় রাখবা, % দিয়ে তো তুমি ওই ভ্যালুটা ইনপুট নিবা। ধরো এখন 2022 সাল, তাহলে তুমি 2020 তো ইনপুট নিবা, তাহলে ওই ইনপুটটা নিয়ে তোমাকে তো মেমোরিতে কোথাও না কোথাও ফাংশনে ওই নামটা রাখতে হবে, মানটা রাখতে হবে, কোথায় রাখবা। এটার জন্য তোমাকে আগে একটা ঘর বানায় রাখতে হবে, যে এই ঘরের মধ্যে আমি এই সংখ্যাটাকে রাখবো, এবং এটা একটা ইন্টিজার না, পূর্ণ সংখ্যা না। তাহলে আমি কি করলাম, এখানে আমি ইন্ট হচ্ছে কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার ইকুয়াল টু 0 সাপোজ, বা কারেন্ট ইয়ার আমি সেট করে রাখলাম। আমি কারেন্ট ইয়ার নামে একটা ঘর বানাইলাম, একটা পাত্র নিলাম, যে পাত্রের গায়ে লিখে রাখলাম কারেন্ট ইয়ার, মানে রানিং বছর। তো কেউ যদি ইনপুট দেয় আমাকে কোনো সংখ্যা, মানে রানিং বছর কত, তাহলে আমি সেটাকে ইনপুট নিয়ে এটা একটা পূর্ণ সংখ্যার জন্য % দিয়েছি। %, মানে কোনো অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে বা কোন ঘরে গিয়ে রাখবে, আমি চাই কারেন্ট
ইয়ার নামে যে ঘর আছে বা পাত্র আছে আমার কাছে, সেই পাত্রে গিয়ে রেখে দেখ। তাহলে আমি এখানে লিখে দেবো কারেন্ট ইয়ার। এতে কি হলো, সে ভ্যারিয়েবলটা মানটা ইনপুট নিয়ে, কেউ যদি 20 চাপে, 30 চাপে বা 2020 চাপে, সে ইনপুট নেবে, ইনপুট নিয়ে সে m% দিয়ে বোঝাচ্ছি কোথায় রাখবে, অ্যাড্রেসটা কি, আর এখানে সে অ্যাড্রেসটার নাম বলে দিচ্ছি, নাম হচ্ছে কারেন্ট ইয়ার, যেটা আমি অলরেডি আগে ঘরটা বানায় আসছি বা ওই পাত্রটা বানায় আসছি। পাত্র মানে একটা পাত্র বা একটা গ্লাসের মতো, যে গ্লাসের গায়ে লেখা আছে কারেন্ট ইয়ার, কোনো কিছু রাখলে সেখানে চলে যাবে। স্ক্যানএফ দিয়ে সেটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি বের করবো তাহলে আমার বয়স কত। তাহলে কারেন্ট ইয়ারের জন্য যেহেতু আমরা একটা কি করছি, একটা পাত্র রাখছি, তাহলে আমার বয়স কত সেটার জন্য আমার একটা পাত্র লাগবে না, বা কোনো একটা ঘর তো লাগবে যেখানে আমি আমার কারেন্ট বয়স কত সেটা রেখে দিব। তাহলে আমি কি করলাম, আমি এখানে লিখলাম ইন্টিজার এইজ। এইজ নামে একটা ইন্টিজার নিলাম বা একটা পাত্র নিলাম, যে পাত্রের মধ্যে আমি আমার বয়সটাকে রেখে দেব। ঠিক আছে, সো আমি যদি এখানে লিখি যে এজ ইকুয়াল টু, এজের ভেতর কি রাখবা তুমি, আমার হচ্ছে কারেন্ট ইয়ার, এখন বয়স মানে এখন বছর কত, সেখান থেকে তুমি মাই ডিওবি, এই যে মাই ডিওবি এটা বিয়োগ করে যেটা আসে, মাই ডিওবি এটা বিয়োগ করে যেটা আসে সেটাকে তুমি এইজের ভিতর রেখে দিবা, এবং ফাইনালি তুমি এই এইজটাকে প্রিন্ট করে দিবা। প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতর যা লিখবা তাই প্রিন্ট হবে। মাই এইজ ইজ, এটা কি একটা সংখ্যাকে শো করতে যাচ্ছ না তুমি, সংখ্যাটা কোথায় আছে, এইজ নামে ঘরে আছে না, এবং এইজ নামে ঘরটা কি আসলে একটা ইন্টিজার না, পূর্ণ সংখ্যা না, তাহলে পূর্ণ সংখ্যার জন্য তুমি এখানে পার্সেন্ট দিয়ে দিবা। আবার মানে এখানে একটা পার্সেন্ট দিয়ে এখানে একটা সংখ্যা আসবে, কিন্তু সংখ্যাটা কোত্থেকে আসবে, সংখ্যাটা আসবে এইচ নামের যে ঘরটা আছে সেখান থেকে না, তাহলে তুমি ডাবল কোটেশনের পর এখানে কমা দিয়ে এইচ দিয়ে দিবা। এতে কি হবে, এইচ এর ভিতর যেই নাম্বারটা আছে সেটা এসে পার্সেন্ট দিয়ে জায়গায় শো করবে। এবং আমি চাই এই লেখাটা একটা নতুন লাইনে হোক, যেখানে আমি এখানে /n দিয়েছি। সো /n মানে হচ্ছে নতুন লাইনে এই কথাটা প্রিন্ট করো, এবং যে কোনো প্রত্যেকটা লাইনের শেষে একটা সেমিকোলন দিতে হবে। এই তো মোটামুটি আমার একটা ইনিশিয়াল, যে আমার জন্ম সাল কত আমি দিয়ে দিয়েছি, মাই ডিওবি 1995 সাল। এখন আমি ইউজার থেকে কি করব, প্রথমে জিজ্ঞেস করব হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ, বা জাস্ট হ্যালো এভরিওয়ানও বলতে পারি, হ্যালো এভরিওয়ান। তারপর পরের লাইনে আমি কি প্রিন্ট করব, এন্টার কারেন্ট ইয়ার, এখন কত বছর বছর চলতেছে সেটা দাও, সে ইনপুট দিবে, পার্সেন্ট দিয়ে দিয়ে এটা একটা পূর্ণ সংখ্যা বা সংখ্যা ডেসিমাল সংখ্যা বোঝাচ্ছি, এবং m% দিয়ে কোথায় রাখবে ভ্যালুটা সেটা বলে দিচ্ছি কারেন্ট ইয়ার নামে ঘরে। তারপর এজ, বয়স ইকুয়াল টু আমি লিখবো কারেন্ট বছর 2023 থেকে মাই ডিওবি মানে তোমার হচ্ছে 1995 বিয়োগ যাবে, বিয়োগ করে যেটা হয় সেটা হচ্ছে এজের ভিতর রাখো। অ্যান্ড ফাইনালি প্রিন্ট এফ ডাবল কোটেশনের ভিতর /n দেওয়া মানে নতুন লাইনে গিয়ে তুমি মাই এইজ ইজ লেখাটার পর %d প্রিন্ট করো। %d মানে আবারও ফরম্যাট স্পেসিফাই, এখানে একটা সংখ্যা চলে আসবে, সেই সংখ্যাটা কি এইজ থেকে আসবে। এবং ফাইনালি আমার কাজ শেষ, আমি এখানে লিখে দেবো রিটার্ন 0। এটা কেন রিটার্ন লিখলাম, রিটার্ন 0 মানে তুমি যদি ফাংশনটা দেখো, এটা হচ্ছে একটা আমাদের মেইন ফাংশন, মেইনলি আমরা যত কাজ করছি ইম্পর্টেন্ট সবগুলো এখানেই হয়েছে। একটা প্রোগ্রাম রান করা মানে মেইন থেকেই কাজ শুরু হওয়া। এই ফাংশনটা বা এই প্রোগ্রামটাকে আসলেও কাজ করছে কিনা এটা বোঝার জন্য আমরা কি করছি জানো, এই যে ফাংশনের আগে একটা ইন্ট দিয়ে দিছি। কোনো এটা হচ্ছে মেইন হচ্ছে ফাংশনের নাম, ফাংশন বোঝানোর জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, আর ফাংশনের স্কোপ মানে কতটুক থেকে কতটুক বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে আসছি। ঠিক আছে, আর এই ফাংশনটার নামের আগে যদি আমি কোনো কিছু দিয়ে দিই, এটা মানে হচ্ছে ফাংশনটা কি রিটার্ন করবে। তাহলে একটা ফাংশন চললো, বাট সেই ফাংশনটা কি ঠিক মতো কাজ করছে কিনা এটা বুঝবো কিভাবে, এটা বোঝার ওয়ে হচ্ছে তুমি ইন্টিজার দিয়ে দিলে এখানে, এবং এখানে লিখলে রিটার্ন 0। সো প্রোগ্রামটা যদি সাকসেসফুলি রান হয়, মেইন ফাংশনটা যদি ঠিক মতো চলে,
তাহলে একটা ইন্টিজার রিটার্ন করবে, মানে এই ফাংশনটা কাজ করার পর একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা ব্যাক করবে। সেই পূর্ণ সংখ্যাটা কত? এই যে 0, রিটার্ন 0। তুমি রিটার্ন 1 দিলে এখানে 1 আসতো, রিটার্ন 2 দিলে এখানে 2 আসতো। ঠিক আছে, সো রিটার্ন দিয়ে বোঝাচ্ছি আমি প্রোগ্রামটা সুন্দর মতো কাজ করছে। এইটা হচ্ছে আমাদের আবার একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। ডকুমেন্টেশন হয়ে গেছে, সিঙ্গেল লাইন মাল্টি লাইন কমেন্ট, লিঙ্ক হয়ে গেছে, ডেফিনেশন সেকশন হয়ে গেছে, তারপর গ্লোবাল ডিক্লারেশন হয়ে গেছে, এবং এখানে ইন্ট মেইনের কাজ হয়ে গেছে। সাব প্রোগ্রামের কাজটা এখনো দেখাইনি, পরে দেখব। এখন এটা তো কোড লিখলাম, এটা তো আমি সেভও করি নাই, কম্পাইলও করি নাই। তাহলে কোড লেখা এরপর কম্পাইল দুটোই করতে হবে। তাহলে প্রথমত আমি কি করি, এটাকে সেভ করে ফেলি। সেভ করার জন্য উপরে গিয়ে ফাইল, সেভ অ্যাজ, কোথায়? এই যে সেভ অ্যাজ, দেখছো? সেভ অ্যাজ লিখলাম। কোথায় সেভ করব? আমি আমার প্রয়োজন মতো ফোল্ডারে চলে যাই। এখানে গিয়ে আমি নাম দিলাম, ধরো কি নাম দেব? ধরো নাম দিলাম যে সি স্ট্রাকচার বেসিক বা প্রোগ্রাম স্ট্রাকচার সি ডট সি। ডট সি দিতে হবে, কিন্তু নামের শেষে ডট সি দিতে হবে, নাহলে এটা যে একটা সি প্রোগ্রাম সেটা বোঝা যাবে না। ডট সি দিতেই হবে। ডট সি দিয়ে আমি সেভ করে ফেলি। তাহলে এটা আমাদের একটা সি ফাইল হিসেবে সেভ হয়ে গেল। এবং দেখছো এখন একটু কালারফুল হয়ে গেছে জিনিসগুলো, এখন একটু কালারফুল হয়ে গেছে। সো কালারফুল হওয়া মানে আমার ফাইলটা সেভ হয়েছে হয়তো। ঠিক আছে, ফাইন। তো আমাদের যে আইসিটি কোর্স প্রাইস আছে 1250, সেটা আমরা দেখবো কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। আপাতত এটা দেখি যে ঠিক মতো রান হয় কিনা বা বিল্ড হয় কিনা। সো এটা যে ফোল্ডারে সেভ হয়েছে সেই ফোল্ডারটা কোথায়, সেই ফোল্ডারটা আমি একটু খোঁজার চেষ্টা করি। আমি এটা হচ্ছে আমার সেই মানে ফাইন্ডার, ওই যে তোমাদের যেই ফাইল থাকে, হ্যাঁ, সেই ফাইলের এখানে ফাইন্ডার। আমি গিয়ে গিয়ে কোন ফোল্ডারে ফাইলটা সেভ করছি সেই ফোল্ডারে চলে যাই। ঠিক আছে, সেই ফোল্ডারে চলে গিয়ে তোমাদের দেখাই কাজ কীভাবে করে। এটা তো হচ্ছে আমাদের কম্পাইলার, মানে এটা হচ্ছে আমাদের টার্মিনাল। ক্লিয়ার? আচ্ছা, টার্মিনালটা আমি আপাতত ক্লোজ করে দিতে পারি, আমাদের দরকার নেই। আমি আমার কোন ফাইলে রাখছি, কোন ফোল্ডারে, সেটাতে চলে যাই। মাই ড্রাইভ, বাইনারি স্কুল, মাস্টার প্রোগ্রাম, আইসিডি, ক্লাস নোটস, চ্যাপ্টার 5, সি কোড এক্সাম্পল। দেখো এই যে এখানে কিন্তু আছে, এই যে সি স্ট্রাকচার, দেখছো? আমি আগের সবগুলোকে ডিলিট করে দিই, ওই ফাইলগুলো আমাদের লাগবে না। এখন শুধু একটা ফাইলই আছে, নাম কি? সি ডট, মানে সি স্ট্রাকচার ডট সি, রাইট? সি স্ট্রাকচার ডট সি, বা এটার নাম তুমি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারো। আমি অন্য কিছু একটা নাম দিই, কারণ এটা নাম দেখতে কেমন জানি একটু বিদঘুটে লাগতেছে। এটার নাম আমি দিয়ে দিই সি প্রোগ্রাম, জাস্ট সি প্রোগ্রাম ডট সি। ঠিক আছে, এটা হচ্ছে একটা জাস্ট নাম দিলাম, আর আগেরটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, সো সি প্রোগ্রাম ডট সি নামে একটা ফাইল তৈরি হয়ে গেল, এবং এটা বেসিক স্ট্রাকচার হয়ে গেছে। এখন এটা কম্পাইল করা লাগবে। আমি যেটা করবো সেটা হচ্ছে এই ফোল্ডারে আমি আমার টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করছি, টার্মিনালটা জুম করি যাতে তোমরা দেখতে পারো। দেখো এই ফোল্ডারে কিছু আছে, শুধু সি প্রোগ্রাম ডট সি ফাইল নামে ছাড়া কিছুই নেই। আমি যদি লিস্ট করি এলএস, এই যে সি প্রোগ্রাম ডট সি ছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, শুধু একটাই ফাইল আছে এখানে। এখন আমি যেটা করব, জিসিসি দিয়ে এই ফাইলটার নাম লিখব সি প্রোগ্রাম ডট সি, এন্টার দিলাম। দেখো এখানে অনেকগুলো ভুল দিছে। আমার প্রোগ্রাম যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো সে ধরাই দেবে এরর আকারে। তো কী কী ভুল আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এভাবে কোনো প্রোগ্রামে যদি কখনো ভুল থাকে
সেই প্রোগ্রামটা বা আমাদের কম্পাইলার সেই ভুলগুলো আমাদের ধরায় দেয় যে দেখো এখানে কিন্তু এই ভুলটা হয়েছে। আমরা দেখি আমাদের কি কি ভুল হয়েছে। প্রথমত 8 নাম্বার লাইনে 19 নাম্বার কলামে একটা ভুল হয়েছে, এক্সট্রা টোকেনস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনক্লুড ডিরেক্টিভ, যে লিঙ্ক দেখছো কমেন্ট করার জন্য আমি কমেন্ট দিতে চাইছিলাম কিন্তু আমি এখানে একটা স্ল্যাশ দিছি, তাহলে এখানে ভুল, 8 নাম্বার লাইনে ভুল আছে, এখানে ডাবল স্ল্যাশ হবে, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। 2 নম্বর ভুল কি করছি দেখো, আমি 12 নম্বর লাইনে 25তম কলামে 12 নম্বর লাইনে 25তম কলামে আমি কি করছি, ডিফাইন আইসিটি কোর্স প্রাইস ইকুয়াল টু দিছি, ইকুয়াল টুটা হয়তো হবে না, ঠিক আছে আমি ইকুয়াল টু কেটে দিলাম, ইকুয়াল টু হবে না, জাস্ট কোর্স প্রাইস তারপর সংখ্যাটা লিখলেই হয়ে যাবে। 3 নম্বর ভুলটা কি, 15 নম্বর লাইনে 10 নম্বর কলামে, 15 নম্বর লাইন হচ্ছে এটা, 10 নম্বর কলাম হচ্ছে এটা, expected semicolon after top level declaration int myDob 1995। তো আমাদের কি করে হচ্ছে, এখানে আমি দেখো কি করছি, myDob দিয়ে ইকুয়াল টু না দিয়ে আমি একটা মান দিয়ে দিচ্ছি, এটা হবে না, তোমাকে কি করতে হবে, ইকুয়াল টু দিতে হবে, তাহলে ইকুয়াল টু দিলে এই সংখ্যাটা myDob এর ভেতর সেট হয়ে যাবে, এরপর সেমিকোলন দিলে, ঠিক আছে। এবার আমরা আবার এটাকে সেভ করি, ফাইলটাকে সেভ করে আমি আবার এটাকে কম্পাইল করার চেষ্টা করি, জিসিসি সি প্রোগ্রাম ডট সি। হ্যাঁ, এবার আমার প্রোগ্রামটা কম্পাইল হয়ে গেছে, দেখছো এইভাবে আমাদের ভুলগুলো সে ধরে দেয়। এবং খেয়াল করে দেখো আমাদের ফোল্ডারে এ ডট আউট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এ ডট আউট নামে একটা ফাইল তৈরি হয়েছে, ঠিক আছে। এবং এই ফাইলটা একটা এক্সিকিউটেবল ফাইল, আমি যদি এটা ইনফো তোমাদের দেখাই, এই ফাইলটা হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল, ঠিক আছে, এটা একটা ডকুমেন্ট টাইপের ফাইল এবং তুমি চাইলে এটাকে ওপেন করতে পারবা, কিন্তু ওপেন করলে কি আসে সেটা একটু দেখাই। ধর এটা ওপেন করি টেক্সট এডিটর দিয়ে, দেখছো প্রথমত এটা একটা বাইনারি ফাইল, মানে এখানে কি লেখা আছে তুমি কিছুই বুঝবা না, এটা একটা বাইনারি ফাইল, কি লেখা আছে কিছুই বুঝবা না কয়েকটা ওয়ার্ড ছাড়া, হেডার মেইন myDob printf scanf এগুলো দেখে বোঝার উপায় নেই প্রোগ্রামে কি লেখা হয়েছে। বাট আমি যদি এই ফাইলটা ওপেন করি, আমি আমার টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে স্ল্যাশ এ, দেখো ফাইলটার নাম কি, এ ডট আউট, তাহলে আমি যদি স্ল্যাশ এ ডট আউট লিখি তাহলে আমার প্রোগ্রামটা রান হবে। এবং রান হলে দেখো কি লিখতেছে এখানে, এই হ্যালো এভরিওয়ান, দেখছো এন্টার কারেন্ট ইয়ার, এখন কত বছর সেটা এন্টার করতে বলছি, তাহলে আমি দেই 2022 না 23 সাল, তাহলে দেখো সে কি লিখছে, মাই এজ ইজ 28 এবং সে বলছে আমার বয়স হচ্ছে 28 বছর। 2023 থেকে 1995 হলে আমার বয়স হয় 28 বছর। এইভাবে একটা সি প্রোগ্রাম আমরা জিসিসি দিয়ে কম্পাইল করলাম, কম্পাইলার করার পর একটা বাইনারি ফাইল তৈরি হলো, সেই বাইনারি ফাইলটা আমি রান করলাম স্ল্যাশ এ ডট আউট এই কমান্ডটা দিয়ে। অথবা তুমি ডিরেক্টলি যেটা করতে পারো সেটা হচ্ছে, এই যে ফাইলটা আছে মাত্র তুমি কোড লিখলা, এই কোডটা তুমি ডিরেক্টলি যেটা করতে পারো, ওপেন উইথ, এটা যদি আমি ওপেন উইথ তোমার ভিএস কোড দিতাম, হ্যাঁ ভিএস কোড হচ্ছে একটা অ্যাপ, ওই অ্যাপেও একই রকমভাবে কোড লেখা যায়, আমি ভিএস কোডটা ওপেন করি, ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। আমি যদি ভিএস কোডটা ওপেন করার চেষ্টা করি, এটা হচ্ছে আমার ভিএস কোড এবং আমি ওপেন করি, মাত্র যে ফাইলটা ওপেন করার কথা সেটা, এটা কোথায় আছে, আমার সি কোড এক্সাম্পল এই ফোল্ডারে আছে, সি প্রোগ্রাম ডট সি, এটাকে ওপেন করলাম। আচ্ছা, এখান থেকে সে এটাকে ওপেন করতে পারতেছে না, আননোন এরর অকার করছে, সমস্যা নেই, আমরা অন্যভাবে কাজ করি। আমরা এখানে চাইলে নতুন একটা ফাইল তুমি তৈরি করতে পারো, এখানে নতুন একটা ফাইল আমরা ক্রিয়েট করতে পারি, ফাইল নিউ টেক্সট ফাইল, একটা টেক্সট ফাইল ওপেন করো এবং সেই ফাইলের মধ্যে এখানে যত কোড আছে সবগুলো কোড নিয়ে পেস্ট করে দাও এবং এটাকে সেভ করো। সেভ করে নাম দাও হচ্ছে, ধরো কি নাম দিবা, আগে আমি কোন ফোল্ডারে সেভ করতে চাই সেখানে যাই,
সি প্রোগ্রাম ভিএস কোড, হ্যাঁ, সি প্রোগ্রাম ভিএস ডট সি, এখানে আমি সেভ করি এবং সেভ করার পর আমি এটাকে রান দিই। দেখো রান কোড নামে একটা অপশন আছে, রান কোড দিলে আমার এই জায়গাটার মধ্যেই, এই যে এই সিএমডির মধ্যেই আমার কোডটা রান হবে। দেখতে পাচ্ছ কি না, আমি একটু এটা জুম করে দেখাই। এই যে এখানে লেখা আসছে হ্যালো এভরিওয়ান, দেখছো? এন্টার কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার যদি আমি দিই 2023, তাহলে যে মাই এজ ইজ 28%, দেখছো? এখানে কিন্তু জিনিসটা সেমভাবে আসছে। সো এখানে কিন্তু আমাকে আর একবারে কম্পাইল করা লাগে না, কম্পাইল করার পর আবার ওপেন করা লাগে না, আমি জাস্ট ডিরেক্টলি ফাইলটা রান করছি, ফাইলটা লিখছি, ফাইলটা লিখে আমি এখানে কি করছি, রাইট মাউস ক্লিক করে লিখছি রান কোড, তাহলে অটোমেটিক্যালি আমাদের কোডটা রান হয়ে গেছে, এখানে কম্পাইল হয়ে রান হয়ে গেছে। সো তুমি চাইলে ভিএস কোডে ভাবে কোড লিখতে পারো, চাইলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? সবাই কি বুঝতে পারতেছো মোটামুটি কাজগুলো কিভাবে করতেছি আমরা? হোপফুলি বোঝার কথা, না বুঝলেও বইলো, হ্যাঁ। সো আমি যেটা করছি এখানে তোমাদের দেখাইছি, আমি তোমাদের দেখাইছি। আচ্ছা, আমার স্ক্রিন এখনো আছে? হ্যাঁ আছে তো, এখনো আমাদের আছে। ওয়াহিদা তাসনিম, মারজান আহমেদ এবং অনন্য ইসলাম, ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। আমরা সিএ বেসিক স্ট্রাকচার দেখে ফেলছি, একটা সিএ যে বেসিক স্ট্রাকচার হয় সেটা মোটামুটি আমরা সবাই দেখে ফেলছি। বাইরে ডকুমেন্টেশন, দেন হচ্ছে আমাদের একটা একটা করে যা যা অপশন দেওয়া ছিল সেগুলো সব দেখে ফেলছি। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের এক্সাম্পল করতে অলরেডি দেখিয়ে ফেলছি। আমি আরেকটা এক্সাম্পল দেখাইতে চাইছিলাম, সেটা হচ্ছে তোমার বয়সটা রিটার্ন করবে। তুমি যেটা করছো খেয়াল করে দেখো, আমাদের এই কোডের মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে কোডে তুমি বয়সটা এখানেই বের করছো, যে কারেন্ট ইয়ার থেকে মাই ডিওবি বিয়োগ করলে যেটা হয় সেটাই বয়স, ঠিক আছে? বাট আমি চাচ্ছি না এইভাবে ক্যালকুলেশন করতে। আমি চাচ্ছি আমার যেই ক্যালকুলেশনটা হবে, বয়স ক্যালকুলেশনটা, সেটা অন্য একটা ফাংশনে হবে, মানে সাব প্রোগ্রাম সেকশন এরকম কোনো জায়গায় হবে। আবার আমি এটাও চিন্তা করতে পারি, আমার বয়স যেহেতু হয়ে গেছে, আমি আইসিটি কোর্সের প্রাইসটা দেখতে চাই বা আইসিটি কোর্স এনরোল করতে চাই, সেটার জন্য আমি একটা ফাংশন লিখতে পারি। অনেক ধরনের ফাংশন লেখা যায়। সো কি করা যায়, আমি গ্লোবাল ডিক্লারেশনে একটা ফাংশন লিখে ফেলতে পারি, যে ফাংশনের কাজ হবে সে আমাকে বলে দিবে যে আমি শুধু তাকে ওই ধরো ডেট অফ বার্থ বলে দিব, আর হচ্ছে কারেন্ট বছরটা বলে দিব, সে আমাকে বয়স রিটার্ন করবে। এরকম যদি আমি একটা প্রোগ্রাম লিখতে চাই তখন কি হবে, ঠিক আছে? সেটার জন্য আমি একটা কোড লেখার চেষ্টা করি। সেটার জন্য আমি একটা কোড লিখি, যে যখনই আমি ইনপুট নিব হচ্ছে তোমার দুইটা, সাপোজ কি নেওয়া যায়, দুইটা ভ্যারিয়েবল ইনপুট নিব বা দুইটা বছর ইনপুট নিব, সে ওই দুইটা বছরের বিয়োগফল আমাকে বের করে দিবে। এরকম একটা জিনিস, যে কত বছর 1955 থেকে 2022 পর্যন্ত কত বছর, আমি এটা ক্যালকুলেট করতে চাই, এরকম একটা ফাংশন আমি লিখতে চাই, সে ফাংশন তোমাকে এই জিনিসটা বের করে দিবে। সো আমি যেটা করি, আমি এখানের মধ্যেই ইন্ট মাই ডেট অফ বার্থ 1995, বাট আমি যেটা করি, আমি এখানে দুইটা ভ্যারিয়েবল নেই, যে ইন্টিজার, জাস্ট যে কোনো কারোর ডেট অফ বার্থ, ডিওবি ডেট অফ বার্থ বা ইয়ার অফ বার্থ, কোন বছরে জন্মগ্রহণ করছে সেটা নিব, আর কারেন্ট এখন রানিং ইয়ার কত, এই দুইটা ভ্যারিয়েবল আমি ইনপুট নিতে চাই, ঠিক আছে? এবং ইনপুট হিসেবে এই দুইটা ভ্যারিয়েবল আমি ইনপুট নিব, সাপোজ এটার ভ্যালু কত আমি জানি না, এগুলো হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল।
যাদেরকে সবাই চিনবে। এবং আমি এখান থেকে স্ক্যান এফ করে যেটা করব সেটা হচ্ছে মাই এজ তো হইলো, আমি এখানে আরেকটা স্ক্যান এফ বা প্রিন্ট এফ করি। প্রিন্ট এফ কিছু ইনপুট নিব, কি কি নিব, আগে কিছু লিখি যে এন্টার 2 ইয়ার, 2টা বছর এন্টার করো। ঠিক আছে, 2টা বছরকে এন্টার করো, কেউ এন্টার করবে। আমি স্ক্যান এফ করে সেই মানগুলো ইনপুট নিব। এবং স্ক্যান এফ কীভাবে কাজ করে মনে আছে? স্ক্যান এফ ডাবল কোটেশনের ভিতর ইনপুট নিতে হয়। কি ইনপুট নিব? 2টা বছর, 2টা বছর, একটা তোর ওর জন্ম বছর, একটা হচ্ছে রানিং এখন বছর। তখন 2টা মান ইনপুট নেওয়ার জন্য 2টা মান কি ইন্টিজার না? 2টা মানই তো পূর্ণ সংখ্যা। 1955 সালে বা 56 সালে সবগুলো তো পূর্ণ সংখ্যা। তাহলে %d, %d কে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। কি ধরনের সংখ্যা ইনপুট নিচ্ছি? স্পেস দিয়ে আবার %d, আমি 2টা সংখ্যা ইনপুট নিব এবং সেই সংখ্যাগুলো ইনপুট নিয়ে কোথায় কোথায় রাখবো? % দিয়ে অ্যাড্রেস বোঝায়। প্রথমটাকে রাখবো আমি হচ্ছে y ও b তে, দ্বিতীয়টাকে আমি রাখবো হচ্ছে কমা দিয়ে % দিয়ে, দ্বিতীয়টাকে আমি রাখবো হচ্ছে তোমার রানিং যে ইয়ার আছে সেখানে, রানিং ইয়ার এখানে। তো 2টা সংখ্যাকে আমি স্ক্যান করে ইনপুট নিয়ে কোথায় কোথায় রাখবো? একটা তো হচ্ছে ইয়ার অফ বার্থ, কোন বছরে জন্মগ্রহণ করছো, একটা হচ্ছে রানিং ইয়ার, এখন রানিং বছর কোনটা। প্রথম সংখ্যাটা রাখবো ইয়ার অফ বার্থে, আর দ্বিতীয় সংখ্যাটাকে রাখবো রানিং ইয়ারে। এবং দেন আমি একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে এজ ইকুয়াল টু, আমি একটা ফাংশন লিখে রাখি যে ফাংশনে ইনপুট দিলে সেই ফাংশন আমাকে আউটপুট দিবে, এবং ফাংশনটা একটা ইন্টিজার সংখ্যা আউটপুট দিবে। এবং আমি এখানে ক্যালকুলেট এইচ নামে একটা ফাংশন, যে ফাংশনের ভিতর তোমার কিছু দিয়ে দিতে হবে, 2টা সংখ্যা ইন্টিজার এ, ইন্টিজার বি, 2টা সংখ্যা ইনপুট দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে একটা কাজ করলাম, সেটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন মনে আছে ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে কোনো একটা ফাংশন যেখানে কোনো কিছু ইনপুট দিলে সে আউটপুট দেয়, বা ইনপুট না দিয়েও সে আউটপুট দিতে পারে। ফাংশন বোঝার জন্য উপায় হচ্ছে একটা নাম থাকে, নামের পর এই যে ফার্স্ট ব্র্যাকেট থাকে, দেখছো এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর বলে দিতে হয় যে সে কয়টা মান ইনপুট নেয়। আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি 2টা সাল দিব, সে 2টা সালের বিয়োগফল আমাকে ব্যাক করে দিবে, ঠিক না? তাহলে যে একটা হচ্ছে ইন্টিজার এ, মানে একটা ইন্টিজার পূর্ণ সংখ্যা, আর একটা পূর্ণ সংখ্যা হচ্ছে বি, এই 2টা সংখ্যা আমি ইনপুট দিব, সে আমাকে ক্যালকুলেশন করে তাদের বিয়োগফলটা নিয়ে দিবে। ঠিক আছে, এটা আমি জাস্ট এখানে ডিক্লেয়ার করলাম, আমি লিখি নাই ভিতরে কাজ কি, আমি জাস্ট এখানে ডিক্লেয়ার করছি, ডিক্লারেশন করছি যে ফাংশন কিন্তু দেখতে এরকম। আর সেই ফাংশনের কাজটা কি সেটা আমি নিচে লিখবো, যে সাব প্রোগ্রাম অংশে লিখবো ইন্টিজার ক্যালকুলেট এইচ, সে 2টা সংখ্যা ইনপুট নিবে, একটা ইন্টিজার এ, একটা ইন্টিজার বি। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি কাজগুলো লিখি নর্মালি, এবং সে কি করবে জানো? সে রিটার্ন করবে, এই ফাংশনটা রিটার্ন কি করবে? এ মাইনাস বি এর ভ্যালুটা রিটার্ন করবে। যে 2টা বয়স তুমি ইনপুট দিছো সেটা বিয়োগ করে সে রিটার্ন করবে। ঠিক আছে, অ্যান্ড আমি যেটা করতেছি এই যে এজ ইকুয়াল টু, এই এবার আমি এই ফাংশনটাকে কাজে লাগাবো, ফাংশনটাকে কাজে লাগাই। বা আমি এখানে যেটা করতে পারি, আমি এখানে আরেকটা ইন্টিজার ভ্যারিয়েবল নিতে পারি, ইন্টিজার এইজ। তারপর যেটা করতে পারি, এইজের ভেতর আমি এ মাইনাস বি করতে পারি, এ আর বিকে বিয়োগ করে এজের ভিতর রাখবো, তারপর রিটার্ন এইচ, বয়সকে আমি রিটার্ন করব। এবং ঠিক সেমভাবে এখানের মধ্যে আসা, এই যে তুমি তো 2টা সংখ্যা ইনপুট নিলা, একটা সাল এবং একটা সাল। এবার এজ ইকুয়াল টু তুমি এই ফাংশনটাকে ডাক দিবা, এই ফাংশন তোমাকে আমি ডাকতেছি, তুমি 2টা সংখ্যা ইনপুট নাও। কি কি সংখ্যা ইনপুট নিবা? এই যে ইয়ার অফ বার্থ আর রানিং ইয়ার। তুমি ইয়ার অফ বার্থ আর হচ্ছে রানিং ইয়ার, এই 2টা সংখ্যা ইনপুট নাও। ইনপুট নিয়ে ক্যালকুলেট করো বয়স কত, সেই ক্যালকুলেশনটাকে তুমি এইজের ভিতর রেখে দাও। আর তারপর ফাইনালি তুমি আবার এখানে প্রিন্ট করে দাও বয়স বা 2টা সালের গ্যাপ।
প্রিন্টএফ করে দাও যে দ্য ইয়ার গ্যাপ ফ্রম ফাংশন ইজ %d, একটা সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছ, কোন সংখ্যা? এই যে এইজের ভিতর যে সংখ্যাটা আছে সেটা, তাহলে এইজ, তারপর সেমিকোলন শেষ, এবং এটা তুমি একটা নতুন লাইনে প্রিন্ট করো, নিউ লাইনে প্রিন্ট করো। ঠিক আছে, এখন আমরা পুরো ফাংশনটাকে আরেকবার রান করে দেখি পুরো ফাংশনটা কিভাবে কাজ করে এবং আদৌ কাজ করে কিনা, কোনো ভুল টুল আছে কিনা। আমি এটাকে সেভ করি, সেভ করে আমি আমার টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে আমি এখানে দেখব কি কি ফাইল আছে। সি প্রোগ্রাম ডট সি নামে একটা ফাইল আছে, এ ডট আউট নামে ফাইল আছে, তারপর সি প্রোগ্রাম ভিএস ডট সি নামে কয়েকটা ফাইল আছে। তো আমি যেটা করব, এখানে আমি সবগুলোকে রিমুভ করে দেবো। ঠিক আছে, সবগুলো ফাইলকে রিমুভ করে দেবো, বা আমি এখানে ফাইল থেকে সেগুলো ডিলিট করে দিই। এই যে এই ফোল্ডারের ভিতর যে ফাইলগুলো আছে আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার দরকার নাই। ঠিক আছে, শুধু সি প্রোগ্রাম ডট সি ছাড়া এগুলোকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট। ঠিক আছে, ফাইল ডিলিট করে দিছি। তাহলে এখন শুধু সি প্রোগ্রাম ডট সি এই ফাইলটা আছে, এই যে সি প্রোগ্রাম ডট সি এই ফাইলটা আছে। তাহলে এই ফাইলটাকে আমি সেভ করলাম, এই ফাইলটাকে আমি সেভ করলাম, যদিও সেভ হচ্ছে না। আচ্ছা, সেভ হচ্ছে না, সমস্যা নেই। আমি যেটা করি সেটা হচ্ছে এই পুরো ফাইলটাকে আমি নতুন নামে সেভ করি, ফাইল সেভ অ্যাজ, কি নামে সেভ করবো, সি প্রোগ্রাম ডট সি নামে ধর আপাতত সেভ করি, রিপ্লেস। আচ্ছা, সেভ হচ্ছে না, নতুন নামে একটা সেভ করতে হবে হয়তো। নতুন নামে সেভ করি ফাইলটা, সেভ এস নিউ একটা নামে সেভ করি, সি প্রোগ্রাম 2.c। ঠিক আছে, সেভ করি, হ্যাঁ সেভ হয়েছে ফাইলটা। এই যে আগেরটা আমরা থাকুক, সি প্রোগ্রাম 2.c নামে ফাইল সেভ হয়ে গেছে। এখন আমি টার্মিনালে যাব, টার্মিনালে গিয়ে এলএস দিয়ে দেখবো কি কি ফাইল আছে, দুইটা, একটা হচ্ছে সি প্রোগ্রাম 2.c, একটা হচ্ছে সি প্রোগ্রাম ডট সি। আমরা মাত্র যে প্রোগ্রামটা লিখলাম সেটা হচ্ছে সি প্রোগ্রাম 2.c, এটাকে কম্পাইল করা লাগবে। তাহলে আমি লিখি জিসিসি দিয়ে প্রোগ্রামটার নাম সি প্রোগ্রাম 2.c করলাম। দেখো এখানে একটা এ ডট আউট নামে ফাইল তৈরি হয়েছে, এই যে এ ডট আউট, দেখছো এ ডট আউট। এবার এ ডট আউট ফাইলটা আমি রান করার চেষ্টা করি, /a ডট আউট। সে বলতেছে হ্যালো এভরিওয়ান, এন্টার কারেন্ট ইয়ার, আগের বছর আগেরটার মতো রানিং বছর কত সেটা ইনপুট দিব, 2023। তাহলে সে বলতেছে যে হ্যাঁ আমার বয়স 28। এরপর সে কি করতেছে, এই যে এখানে এন্টার 2 ইয়ার, 2টা বছর এন্টার করো। এই যেখানে আমি লিখছিলাম না যে এন্টার 2 ইয়ার, দেখছো এন্টার 2 ইয়ার। তারপরে আমি /n মানে নতুন লাইনে যাওয়ার কথা বলছিলাম, তাহলে যে নতুন লাইনে চলে গেছে, এবং দুইটা সংখ্যা ইনপুট দিই, দুইটা বছর, একটা 1973 স্পেস দিয়ে 2023, দুইটা সাল দিলাম এবং এন্টার দিলাম। এখানে লেখা আছে দেখো, দ্য ইয়ার গ্যাপ ফ্রম ফাংশন ইজ -50। 1973 থেকে 2023 পর্যন্ত বছরের গ্যাপ হচ্ছে -50। ও কি করছে, 1973 থেকে 2023 বিয়োগ করে -50 হিসেবে সে আউটপুট দিছে। বুঝতে পারছি? সো সে কিন্তু এই জিনিসটা মেইন ফাংশনে কিন্তু ক্যালকুলেশন করে নাই, বিয়োগফল। মেইন ফাংশনের ভিতর কিন্তু সে দুইটা বছরের বিয়োগফল ক্যালকুলেট করে নাই, সে করছে এই যে আলাদা একটা ফাংশনে, এই যে এখানে একটা ফাংশনে। এটা একটা ফাংশন কিভাবে বুঝলাম, এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এবং সে দুইটা সংখ্যা ইনপুট নিছে, একটা ইন্টিজার এ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা একটা এ নামে, একটা বি নামে একটা পূর্ণ সংখ্যা, এই দুইটা সংখ্যা সে ইনপুট নিছে। ইনপুট নিয়ে সে ভেতরে একটা নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, একটা পাত্র নাম দিয়েছে এজ, এবং সে এজের ভিতর কি করছে, a মাইনাস বি, যে দুইটা ইনপুট আসছিল সেই দুইটা ইনপুটকে বিয়োগ করে এজের ভিতর রাখছিল। আর যখন ফাংশনের কাজ শেষ হয়েছে তখন সে রিটার্ন করে দিছে ওই এজ নামের
পাত্রের ভিতর যে ভ্যালুটা আছে সেটাকে সে ব্যাক করে দিছে। এবং এটা একটা ইন্টিজার ভ্যালু না, এই যে পূর্ণ সংখ্যা না, এই জন্য আমি এই ফাংশনের নামের শেষে শুরুতে ইন্ট লিখে দিছি। ফাংশনের নামের শুরুতে লেখা হয় সে কি ধরনের ভ্যালুকে ব্যাক করবে সেটা। সে পূর্ণ সংখ্যা ব্যাক করছে, এই জন্য আমি এখানে ইন্ট দিছি। সে যদি ভগ্নাংশ ব্যাক করতো তাহলে আমি এখানে ফ্লোট দিতাম, ভগ্নাংশ ব্যাক করবে। এবং এখানে কি করছি দেখো, এই ফাংশনটার নাম দিয়ে আমি ডাক দিছি, যে ক্যালকুলেট এজ নামে আমি এখানে ডাক দিছি। ডাক দিয়ে কি দিছি, দুইটা জিনিস ইনপুট দিছি, একটা ওয়াইওবি আর একটা হচ্ছে রানিং ইয়ার। এই দুইটা জিনিস ইনপুট হিসেবে দিয়ে দিছি। এবং এই রানিং ইয়ার আর হচ্ছে ওয়াইওবি আমি অলরেডি স্ক্যানএফ করে ইউজার থেকে ইনপুট নিয়ে নিছি অলরেডি। নিয়ে আমি ফাংশনকে ডাক দিয়ে ফাংশনের ভিতর এই দুইটা ভ্যালু দিয়ে দিছি। ফাংশন এই দুইটা ভ্যালু নিয়ে এখানে নিয়ে সে কাজ করে বিয়োগ ফলটা ব্যাক করে দিছে। তো সেই বিয়োগ ফলটা আমি আবার এজের ভিতর রেখে দিছি। এজ নামে একটা ভ্যারিয়েবল আমি আগে ডিক্লেয়ার করে আসছিলাম, যদিও এখানে এজ আমি দুইবার ইউজ করছি। প্রোগ্রামে আগে এই এজটা শো করবে, এই যে আমি প্রিন্টএফ এজ দেখো দুইবার প্রিন্ট করতেছি, একবার এখানে এজ প্রিন্ট করতেছি, আরেকবার আমি এখানেও এজ প্রিন্ট করতেছি। প্রথমে এজের ভ্যালু কত, প্রথমে এজের ভ্যালু হচ্ছে 28, এই যে 28, যেটা আমি প্রথমে দিছিলাম। পরে আবার এই এজের ভ্যালুটা আপডেটেড হয়ে কি হয়ে গেছে, এই যে ফাংশন থেকে যে ভ্যালুটা আসছে সেটা দিয়ে আপডেট হয়ে গেছে। পরে এই যে ভ্যালু হয়ে গেছে -50। সো তুমি একই নামের ভ্যারিয়েবল বারবার ইউজ করতে পারবা। এটা কি হবে, সবচেয়ে লাস্টে তুমি যেটা দিছো ভ্যালু, ওই ভ্যালুটাই ওখানে স্টোর হয়ে থাকবে। এজ নামে যেই পাত্রটা বানাইছিলা তুমি, সেই পাত্রে দুইটা ভ্যালু রাখছো তুমি। শুরুতে রাখছো এই যে দেখো কারেন্ট ইয়ার থেকে মাই ডেট অফ বার্থ। মাই ডেট অফ বার্থ ছিল 1995, আর কারেন্ট ইয়ার আমি ইনপুট নিছিলাম হচ্ছে 2023। এই দুইটার বিয়োগফল তুমি এজের ভিতর রাখছিলে একবার, এবং এখানে প্রিন্ট করছো 28 হিসেবে প্রিন্ট হয়েছে। এরপর তুমি এই এজের ভিতরেই আরেকটা নতুন ভ্যালু ক্যালকুলেট করে রেখে দিছো, যেটা হচ্ছে যেখান থেকে আসছে, এই ফাংশনটা থেকে আসছে। সো এখন নতুন এজকে যদি তুমি প্রিন্ট করো, পাত্রটার ভেতর কি আছে সেটা যদি দেখতে চাও, তুমি দেখবা সেই পাত্রের ভিতর হচ্ছে নতুন ভ্যালু, যেটা ফাংশন থেকে আসছে সেটা আছে, কারণ সবার লাস্টে এটা ক্যালকুলেট হয়েছে। এবং তুমি যদি এরকম করো, দেখো লাস্টে এসে আবার এখানে এজ ইকুয়াল টু যদি 10 দিয়ে দাও, এবং এটা এখন যদি আবার প্রিন্ট করতে চাও, যে আমি আবার প্রিন্ট করি এই যে ভ্যালুটা কত হয়, %d the new value of age is, ঠিক আছে, %d, age। এখন তুমি যদি এটা শো করো, আমি যদি এটাকে আবার কম্পাইল করে রান করি, কারেন্ট ইয়ার 2023 দিব, প্রথমে আসছে 28, তারপর দুইটা বছর ইনপুট দিতে বলতেছে, একটা দেই 2023, আরেকটা দেই 1971। তাহলে দেখো the year gap from function is 52, the new value of age is 10। দেখছো, আমি এটা নিউ লাইনে মনে হয় প্রিন্ট করলে বেশি ভালো হইতো, তাহলে বোঝা যাইতো জিনিসগুলো কিভাবে আসতেছে। এন্টার 2 ইয়ার, এটার আগে আমরা যেটা করি একটা নিউ লাইন প্রিন্ট করে দিই, আর এটার আগে নিউ লাইন প্রিন্ট করার দরকার নেই। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করে আমি আবার চেঞ্জ করছি, কিছু হালকা চেঞ্জ করছি, দেখতে সুন্দর হয়। এবার দেখো এন্টার কারেন্ট ইয়ার 2023, তাহলে মাই এজ ইজ 28। এরপর বলছে এন্টার দুইটা বছর এন্টার করো, একটা দিই 2023 আর একটা দিই 1971। এই যে দ্য ইয়ার গ্যাপ ফ্রম ফাংশন ইজ 52, দ্য নিউ ভ্যালু অফ এজ ইজ 10। সবার লাস্টে এজের ভিতর কত রাখছিলাম, 10 না? এই জন্য এখন এইজকে যখন আমি প্রিন্ট করছি তখন সে 10কে আউটপুট দিছে। বোঝা গেছে? এইভাবে জিনিসগুলো আসলে কাজ করে, তো হোপফুলি আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি যে জিনিসগুলো কিভাবে কি কাজ করছে। তোমরা এখন বাসায় একটু প্র্যাকটিস করো, দেখো আমরা ডেটা টাইপস নিয়ে আলোচনা করতে পারিনি, আমরা নেক্সট দিন ডেটা টাইপস নিয়ে আলোচনা করব।
আর আমি কোডগুলো দিয়ে দিব, যদি কিছু না বুঝো আমাকে বইলো, ভাইয়া হেল্প করার চেষ্টা করব। 2023 ইনপুট দিলাম, বছর আসলো নতুন দুইটা বছর, 2023 আর 1952, তাহলে 71 বছর হয়েছে, আর নতুন ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, এই তো। সো এই থাকুক মোটামুটি আমাদের কোড। হোপফুলি তোমরা বুঝতে পারছো, কোনো কিছু না বুঝলে ভাইকে জানায়ও। আর আমি তো আসি 1943, এই তো, সব কিছু ঠিক আছে। সো ভালো থাকো, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম ফর টুডেস জয়নিং টুডেস ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।